কখনো ভেবে দেখেছেন কিভাবে একটা ভীষণ সাধারণ এমনকি বিরক্তিকর দুপুরও হুট করে একটা অদ্ভুত স্বপ্নের জগতে পাল্টে যেতে পারে? লুইস ক্যারলের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের প্রথম অধ্যায়টা ঠিক এই কাজটাই করে। চলুন আজ আমরা এটাই দেখি কিভাবে একজন লেখক খুব সাধারণ একটা জগৎ থেকে আমাদের পুরোপুরি এক অর্থহীনতার জগতে নিয়ে যান। তো গল্পের শুরুতেই আমরা অ্যালিসকে পাই একঘেয়েমিতে ডুবে থাকতে। তার কাছে ছবি বা কথা ছাড়া একটা বই পুরোপুরি অর্থহীন। এই ছোট্ট একটা চিন্তাই বুঝিয়ে দেয় যে সে বাস্তবতার প্রতি কতটা বিরক্ত আর একটা অন্যরকম কল্পনার জগতের জন্য কতটা উৎসুক। আর এখান থেকেই কিন্তু শুরু হয় সেই অসাধারণ যাত্রার প্রস্তুতি। একদম শুরুতে পরিবেশটা একবার ভাবুন। নদীর ধারে একটা অলস দুপুর, গরমে অ্যালিস প্রায় ঘুমিয়েই পড়েছে। চারপাশের জগৎটা এতটাই শান্ত আর চেনাছকের মধ্যে বাঁধা যে তার মনটা অন্য কিছুর জন্য ছটফট করছে। এই শান্ত জাগতিক পরিবেশটাই হলো সেই মঞ্চ যা একটু পরেই এক অদ্ভুত নাটকের জন্য পুরোপুরি বদলে যেতে চলেছে। আর ঠিক যখন সবকিছু একদম স্থির নিস্তারঙ্গ, তখনই আবির্ভাব হয় সেই সাদা খরগোশের। ওটা কিন্তু শুধু একটা সাধারণ খরগোশ নয়, ওটা হলো সেই চরিত্রটা যা অ্যালিসের চেনা জগতের সব নিয়ম এক মুহূর্তে ওলটপালট করে দেয়। এই খরগোশটাই বাস্তব আর কল্পনার মধ্যে প্রথম সেতু তৈরি করে। ব্যাপারটা একটু ভেবে দেখুন, খরগোশটা যে কথা বলছে সেটা অ্যালিসকে তেমন একটা অবাক করেনি। আসল অবাক হওয়ার বিষয়টা কিন্তু অন্য জায়গায়। তার মানুষের মতো হাবভাব, মানে সে একটা ওয়েস্টকোট পরে আছে, পকেট থেকে ঘড়ি বের করছে আর দেরি হয়ে যাওয়ার জন্য ভীষণ উদ্বিগ্ন। এই ছোট ছোট ডিটেলগুলোই অ্যালিসের কৌতূহলকে একদম চরমে নিয়ে যায়। দেরি হয়ে যাওয়ার ভয়, এই অনুভূতিটা তো আমাদের সবারই চেনা, তাই না? কিন্তু একটা খরগোশের মুখে এই কথাটা এতটাই অদ্ভুত শোনায় যে অ্যালিস আর নিজেকে আটকে রাখতে পারে না। এই মানবিক উদ্বেগটাই খরগোশটিকে এক অমোঘ রহস্যে পরিণত করে, যা ওকে পিছু নিতে বাধ্য করে। খরগোশের গর্তে ঝাঁপ দেওয়াটা শুধু ওপর থেকে নিচে পড়া নয়, এটা আসলে এক জগৎ থেকে আরেক জগতে চলে যাওয়া। এটা এক ধরনের মানসিক সফরও বটে। এখান থেকেই প্রকৃতির চেনা নিয়মকানুনগুলো এক এক করে ভাঙতে শুরু করে। এটা হলো সাধারণ জগৎ থেকে বিদায় নিয়ে ওয়ান্ডারল্যান্ডের উদ্ভট জগতে প্রবেশের প্রথম ধাপ। ভাবা যায়, একটা গর্তের মধ্যে পড়ছে, অথচ চারদিকে আলমারি, বইয়ের তাক, মানচিত্র। পড়ার সময় সে একটা খালি জ্যামের বোতলও দেখতে পায়। একটা সাধারণ গর্তে তো এসব থাকার কথা নয়। এই অদ্ভুত সাজানো গোছানো দৃশ্যই প্রথম প্রমাণ দেয় যে সে আর পরিচিত পৃথিবীতে নেই। দেখুন, এই অদ্ভুত পরিস্থিতিতেও অ্যালিস কী করছে? সে তার স্কুলের শেখা জ্ঞান দিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছে। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব মাপার চেষ্টা করছে, যেন পদার্থবিদ্যার সূত্র দিয়ে এই জাদুটাকে ব্যাখ্যা করা যাবে। মানে সে তার চেনা জগতের জ্ঞান দিয়ে এই অচেনা জগৎটাকে মাপতে চাইছে। যুক্তিবাদী মনটা তখনও হাল ছাড়েনি। এই যে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ, এসব ভারী ভারী শব্দ ব্যবহার করে সে আসলে এই বিশৃঙ্খল পরিস্থিতির উপর একটা নিয়ন্ত্রণ আনতে চাইছে। যদিও সে নিজেই জানে না যে এগুলোর আসল মানে কি, তবু শব্দগুলো তাকে একটা চেনা জগতের অনুভূতি দেয়। আর এখান থেকেই বোঝা যায় তার যুক্তির বাঁধটা কিভাবে একটু একটু করে ভাঙতে শুরু করেছে। ওয়ান্ডারল্যান্ডের যত কাছাকাছি সে আসছে, তার চিন্তাগুলো যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, বিড়াল কি বাদুর খায়, নাকি বাদুর বিড়াল খায়? যুক্তির জগৎ থেকে সে ক্রমশ দূরে সরে যাচ্ছে। একটা লম্বা হলে অ্যালিসের আগমনকে নতুন জগতের প্রথম পরীক্ষা কেন্দ্র হিসাবে ভাবা যেতে পারে। এখানে একটা লক্ষ্য তো আছে, ওই সুন্দর বাগানটাতে ঢোকা, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর নিয়মগুলো একেবারেই আজব আর অজানা। তো ধাঁধাটা কি? একটা লম্বা হল, চারদিকে দরজাগুলো সব বন্ধ, মাঝখানে একটা কাঁচের টেবিল, আর তার উপর ছোট্ট একটা সোনার চাবি। চাবিটা একটা দরজায় লাগে ঠিকই, কিন্তু সেই দরজা দিয়ে ঢোকা প্রায় অসম্ভব। শুরুতেই একটা প্রায় অসম্ভব পরিস্থিতি, তাই না? মাত্র 15 ইঞ্চি, ভাবুন একবার, একটা পুতুলের ঘরের দরজার মতো। এই একটা তথ্যই পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। এখন সমস্যাটা আর শুধু চাবি দিয়ে তালা খোলা নয়, সমস্যাটা হলো শারীরিক। তার পক্ষে ওই সুন্দর বাগানে ঢোকাটা অসম্ভব। আর ঠিক এই মুহূর্তে অ্যালিসের চিন্তাভাবনায় একটা দারুণ পরিবর্তন আসে। সে এখন বিশ্বাস করতে শুরু করেছে যে আসলে খুব কম জিনিসই অসম্ভব। ওয়ান্ডারল্যান্ড তাকে এটাই শেখাতে শুরু করেছে যে এখানে স্বাভাবিক নিয়মগুলো খাটে না। এবার অ্যালিসের সামনে যা কিছু আসছে সেগুলো শুধু জাদুর বোতল বা কেক নয়, এগুলো হলো ওয়ান্ডারল্যান্ডের পাঠ্য বইয়ের প্রথম পাতা। এখানে কারণ আর ফলের সম্পর্কটা একেবারেই অন্যরকম, যা বাস্তব জগতের নিয়ম থেকে পুরোপুরি আলাদা। কিন্তু দেখুন,
এত অদ্ভুত কাণ্ডের পরেও অ্যালিস কিন্তু তার বাস্তব জগতের শেখার নিয়মগুলো ভোলেনি। সে জানে যে অজানা কিছু খাওয়ার বা পান করার আগে তার লেবেলটা দেখে নেওয়া উচিত। তার বিচক্ষণতা এখনও বাস্তব জগতের নিয়মের সাথেই বাঁধা। তার কাজ করার পদ্ধতিটা দেখুন, কি দারুণ যুক্তিসঙ্গত। প্রথমে ভালো করে বোতলটা দেখা, তারপর চেক করা তাতে বিষ বা পয়জন লেখা আছে কিনা। এমনকি সে সেই সব বাচ্চাদের কথাও মনে করছে যারা নিয়ম না মেনে বিপদে পড়েছিল। সব ভেবে চিনতে তারপরেই সে স্বাদটা নিতে সাহস করছে। আর ফল, সে এখন মাত্র 10 ইঞ্চি লম্বা হয়ে গেছে। মানে একটা সমস্যা তো সমাধান হলো, সে এখন দরজার মাপে ঠিকঠাক। কিন্তু সাথে সাথেই জন্ম নিল আর একটা নতুন সমস্যা। সোনার চাবিটা রয়ে গেল কাঁচের টেবিলের ওপর, যেটা এখন তার নাগালের অনেক অনেক উঁচুতে। এটাই ওয়ান্ডারল্যান্ডের নিয়ম। একটা ধাঁধার সমাধান করলে আর একটা নতুন আরও কঠিন ধাঁধার সামনে এসে দাঁড়ায়। কিন্তু এইবার অ্যালিস আর আগের মতো ঘাবড়ে যাচ্ছে না। দেখুন সে কিভাবে পরিস্থিতিটাকে বিশ্লেষণ করছে। সে এখন দুটো সম্ভাবনার কথাই ভাবছে। যদি কেকটা খেয়ে সে বড় হয়ে যায় তাহলে সে চাবিটা পেয়ে যাবে, আর যদি ছোট হয় তাহলে দরজার নিচ দিয়ে গলে যেতে পারবে। মানে যেটাই হোক না কেন তার বাগানে ঢোকাটা আটকাবে না। সে এখন ওয়ান্ডারল্যান্ডের যুক্তিটা বুঝতে শুরু করেছে। আর এই লাইনটাতেই তার পুরো পরিবর্তনটা ধরা পড়ে। যে অ্যালিস গল্পের শুরুতে সাধারণ জীবনে বিরক্ত ছিল, সে এখন অসাধারণ কিছু ঘটার জন্য অপেক্ষা করছে। সাধারণ জীবনযাপন এখন তার কাছে বিরক্তিকর, একঘেয়ে লাগছে। সে পুরোপুরি বদলে গেছে। অধ্যায়ের শেষে এসে অ্যালিস নিজেকেই প্রশ্ন করছে, কোন দিকে, কোন দিকে? এই প্রশ্নটা কিন্তু শুধু অ্যালিসের একার নয়। যখন চেনা জগতের সব নিয়ম ভেঙে পড়ে, যুক্তির পথ বন্ধ হয়ে যায়, তখন কোন দিকে যেতে হয়? এই বিরাট প্রশ্নটা আমাদের সবার সামনে রেখে প্রথম অধ্যায় শেষ হয়।